নমস্কার। রাত তো অনেকটাই হয়ে গেছে, অনেক বাড়িতে এই সময় রাতে খাওয়ার ডিনার হয়ে যায়, তাই বোধহয় শুভ সন্ধ্যা বলার সময়টা নেই, তবু শুভ সন্ধ্যাই জানাচ্ছি, যদিও কিছুই শুভ নয়। আজকে আমি এই কোনো বিশেষ খুব লম্বা চড়া কোনো কথা বলবো না, আমার ছোট্ট তিনটে পর্যবেক্ষণ জানাচ্ছি। একটা সম্প্রতি খবর শুনলাম যে হামাসকে দমন করার জন্য ইসরায়েল এখন আইসিসের সঙ্গে গাঁটছড়া বাঁধছে। এমনিতে ওরকম একটা শত্রু পরিবেষ্টিত হয়ে একটি ছোট্ট দেশ কি ভয়ঙ্কর মিলিটেন্ট হতে পারে দেখিয়ে দিয়েছে। যুগপৎ মানে সাইমালটেনিয়াসলি সে প্যালেস্টাইনকেই শেষ করছে, গাজার হামাসের কর্তা ব্যক্তিদের ঠিকই ধরতে পারছে না, বিশেষ তাকে সাহায্য করছে বলে ইরানকে মারছে। ইরানে আপনারা খবর পেয়েছেন যে কতগুলো যেন 200টা পাইলট ফাইটার প্লেন পাঠিয়ে 100 বেশি ঘাঁটি নষ্ট করে দিয়েছে। তো এখানে আমরা ইসলামের সাম্প্রদায়িক করি না কোনো ধর্ম বা কোনো মতবাদের নামে যে উন্মাদনা, ফ্যানাটিজম, এটা আমার পছন্দ নয়। কিন্তু ঘটনা হচ্ছে সারা বিশ্ব ত্রাস যেটা হয়ে রয়েছে তার প্রতি আমিও ত্রস্ত, কিন্তু এই পুরুষালী সংঘাতে বলি হচ্ছে নারী ও শিশুরা। এটা সবসময় আমার খারাপ লাগার জায়গা তৈরি থাকবে, খারাপ লাগার জায়গা হয়ে থাকবে। তো যেটা বলার আমি একটু ছড়িয়ে ফেললাম। হামাসকে দমন করতে ইসরায়েল কার সাহায্য নিচ্ছে? না, আইসিস। যদি নৃশংসতা, নোংরামি এবং সন্ত্রাসের কথা বলা হয়, হামাসের চাইতে আইসিস কি কোনো অংশে সেটা একটু ভালো? আমরা তো আইসিসের ক্ষেত্রেও খবর পাইনি কি, যে মাকে মেয়েদের বন্দি করে রেখে তাদের মাংস ভাত খেতে দিয়েছে, তারপর জানিয়েছে সেই বাচ্চাটি তার নিজের শিশুর। সেই মেয়েরা উন্মাদ হয়ে যেতে পাগল। আইসিসের সংলগ্ন হওয়ার এটা কোন অংশে ভালো? বরং যদি দেখতে হয় তাহলে নৃশংসতা হয়তো তাকে কয়েক গ্রেড উপরেই রাখতে হবে। এটা আমরা বরাবরই দেখেছি, এরকম কাণ্ড হয়। আমি কার কথা বলছি? এই পাকিস্তানকে টাইট দেওয়ার জন্য ভারত এখন আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছে। ভারত তো ইউনুস মিয়ার বাংলাদেশের সঙ্গে খুব সুসম্পর্ক স্থাপন করতে আগ্রহী ছিল, হয়তো এখনো আছে। সেখানকার হিন্দুদের কি হচ্ছে কিচ্ছু ভাবার দরকার নেই, যা হচ্ছে হোক। তাদের হয়তো আরো বড় কোন স্ট্র্যাটেজি আছে, সঙ্গকে বোঝা এত সহজ নয়। সে কি চায় তার সঙ্গে যে 30 বছর ধরে আছে সেও হয়তো জানে না, তাহলে সে আগামী 30 বছরের কথা হবে। তো ভারত এখন পাকিস্তানকে কর্নার করার জন্য কাকে সাহায্য করছে? না, আফগানিস্তানকে, তালিবান শাসনকে হিসাব মতো স্বীকৃতি দিয়ে দিয়েছে। তালিবান শাসন, এটা কোনো শাসন হলো? তালিবান যদি মানুষ হয়ে থাকে তাহলে আমরা মানুষ নই। পৃথিবীর এই হামাস বা আইসিস এদের চাইতে তালিবান কোন অংশে এগিয়ে? এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তার কারণ পাকিস্তান যেটা করছে সেটা হচ্ছে আমাদের জীবন প্রতিষ্ঠাগত করে রাখা মতো ব্যাপার আর কি। তাই তাকে একটা বাগে আনতে, কর্নার করতে, এবং ভূ রাজনৈতিক কূটনীতি অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে, তাতে আফগানিস্তানকে ভারতবর্ষ বেশ কনফিডেন্সে নিয়ে চলে এসছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিছুই করছে না। যদি বলে কেউ বলে কিছু করছে, আমি মানবো না, খুব বিশ্বাস করে মানবো না বলবো না, আমি বুঝতে পারছি না কোথায় কোনো আরাকান আর্মি কবে ভারত বাকি ওখানকার চট্টগ্রাম অঞ্চল ইনভেড করবে সেই আশায় বসেছিল। তার আগে আমাদের আশা দেওয়া হয়েছে, আচ্ছা ট্রাম্প চলে আসুক, মোদির বন্ধু ট্রাম্প চলে আসুক ক্ষমতাতে, ব্যাস সব সমস্যার সমাধান হয়ে যাবে।
সমস্যার সমাধান হয়েছে? উনি আগে খুব হিন্দু 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 করে ক্ষমতায় আসীন হয়ে জাস্ট পাল্টে খেয়ে দিয়েছেন। এটা আমেরিকানদের স্বভাব। হ্যাঁ, পৃথিবীর বিগেস্ট টেরোরিস্ট কান্ট্রি ইজ, আর নামটা বললাম না, জুকুদা দাও সেই দেশেরই, বললে পরে কি হবে জানি না। আমার এমনিতেই কিন্তু এই ভিডিও লাইভ ইত্যাদি থেকে রেভিনিউ আর্নিং বন্ধ হয়ে গেছে। ফেসবুক যখন খুলেছিলাম তখন তো আমার এসবের মাথায় ছিল না, যেখান থেকে কিছু উপার্জন সম্ভব। আমার কথাটুকু লোকে জানানোটাই উদ্দেশ্য ছিল। কিন্তু দেখতে পাচ্ছি বাকিরা যেখানে বেশ ফুলে ফেপে উঠছে, সেখানে অভয়াকাণ্ড নিয়ে আমি কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করাতে, যেটা অবশ্যই এই জেন্ডার ভায়োলেন্সটার প্রতিবাদ করাতে, তখন থেকে জুকু আমাকে হেড স্পিচ দিয়েছি বলে একদম রেস্ট্রিক্ট করে দিয়েছে। সুতরাং এই আপনারা বেশি করে লাভ দিন, বেশি করে রিয়াক্ট দিন, স্টার ভেপার পাঠান, এই সমস্ত অনুরোধ আমি আগেও করি না, এখনো করছি না। করলে পরেও মানে আমার তাতে করে ভালো লাগবে, ওটা খুব ভালো লাগবে আমার এরকম বারবার করে লাইভে আসতে ইচ্ছা হবে নিজের চিন্তা ভাবনা বিশ্লেষণ নিয়ে, কিন্তু মনিটারি লাভ নেই। আপনারা পাঠাতেই পারেন যদি কথাগুলো সমর্থন করেন। তো যেটা বলছিলাম, পৃথিবীর সবচেয়ে টেরোরিস্ট কান্ট্রি হচ্ছে সেটা। সে নিজে তো এখন আর্থিক দিক দিয়ে দেউলিয়া হয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংকটাকে যেহেতু কন্ট্রোল করে, ঋণের পর ঋণ নিয়ে গেছে, ঋণ নিয়ে নিজের দেশের মধ্যে হাবি জাবি করে এক্সপ্লেন করে গেছে, এলোমেলো ডিফেন্স বাজেট বাড়িয়ে গেছে। নিজেদের যে প্রচন্ড একটা এক্সট্রাভেগেন্ট বিলাসিতাপূর্ণ লাইফস্টাইল, সেটা মেনটেন করার জন্য তারা প্রচন্ড খরচ করেছে, এবং সারা বিশ্বে দাদাগিরি করার জন্য খরচ করেছে। ওর তো কোনো দরকার ছিল না রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা লাগিয়ে। এখন সে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতে গেছিল ট্রাম্প, যে যুদ্ধ নাকি সে বন্ধ করতে গেছিল। যুদ্ধটা লাগিয়েছে তো সে, এমন কিছু ফাইন্যান্সিয়াল স্যাংশন রাশিয়ার ওপর দিয়েছে, যেভাবে ন্যাটো দ্বারা ইউক্রেনকে কি বলবো ব্যাকটা করা কোনো ক্ষতি নেই, কিন্তু ইউক্রেনকে যেভাবে তাতে বা তৈরি করে রেখেছিল, তাতে করে রাশিয়া ইউক্রেন মোটামুটি কাছাকাছি দেশ, একই ভাষা তারা প্রায় বলে, ইউক্রেনের ভাষা একটু ডিফারেন্ট। একটা সময় একই দেশের অংশ ছিল, কিন্তু আজকে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক তাদের হয়েছে। 3 বছর ধরে যুদ্ধ থামার নামই করছে না। এই যুদ্ধ থেকে যদি কেউ লাভবান সবচেয়ে বেশি হয়ে থাকে, তাহলে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র। আমি বলছি বলে নয়, আরো অনেক ইউটিউবার আছে, খবর আছে, সব জায়গা থেকে লিখতে পারবেন। তো সেই আমেরিকা আজকে ভারতবর্ষে আমাদের পূর্ব বাংলাতে বা পূর্ব পাকিস্তানে, আমি পূর্ব পাকিস্তানই বলি, বাংলাদেশ তো আর নেই ওটা, পূর্ব পাকিস্তানে যা হয়েছে হতে দিয়েছে। 2021 সালে যখন দুর্গাপুজোয় হনুমানের কোলে পুরাণ কাণ্ড নিয়ে চূড়ান্ত অশান্তি হলো, প্রচুর খুন ধর্ষণ ইত্যাদি হলো, আমি বাপের জন্য শুনিনি কিন্তু যে দুর্গাপুজোয় হনুমানের মূর্তি থাকে। তো যাই হোক, এখন সবই তো চলছে, সে এই নামটাও করলাম না, বলার সাহস নেই। তো সে এই কাণ্ড নিয়ে যা হলো, তারপরেও কিন্তু হর্ষাকা একদম স্ট্রিক্টলি নট ছিল। নট অনলি দ্যাট, প্রচুর উপহার, আমি তো বলবো উপঢৌকন মানে ঘুষ ইত্যাদিতে ভরিয়ে দিয়েছিল বাংলাদেশে হাসিনা সরকারকে। হাসিনা সরকার কিন্তু সেই সময়তে 600 মসজিদ না কত তৈরি করেছিল, মন্দির একটাও নির্মাণ করায়নি, এটা পুনর্নির্মাণ করায়নি, কিচ্ছু করায়নি, হিন্দুদের কোনো প্রোটেকশন দেয়নি। সব দেখে শুনে নিও, সামান্যতম ভর্ৎসনার বদলে হাসিনাকে মদত দিয়ে গেছে প্রচুর। একটা মোটামুটি মানে আইওয়াশ করা গণতান্ত্রিক সরকার চলছিল, প্রবল অগণতান্ত্রিকভাবে ক্ষমতার প্রদর্শন করেই, ভোট হতে না দিয়েই। বোঝা যাচ্ছে আমাদের কেন্দ্র সরকারের সঙ্গে বাংলায় 2 বাংলার ক্ষেত্রেই বলছি, এই সঠিকভাবে ভোট হতে না দেওয়ার একটা খুব গভীর প্রেম প্রীতির সম্পর্ক আছে। 2 বাংলাতেই দেখা গেছে ভোট লুটতেই হয় ক্ষমতা টিকে থাকার একটা উপায় হিসাবে। আর এটা হলে পরে ওরা খুব উপভোগ করে, বাংলা সুস্থ হোক, বাংলায় গণতন্ত্র আসুক, বাংলার মানুষ শিক্ষিত হয়ে ভালোভাবে বেঁচে থাকুক, জীবিকা অর্জন করুক, চায় না। তাই জন্য দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়া হয়েছে, এবং এর অবস্থা কিন্তু অলমোস্ট আফগানিস্তানের মতো। আমাদের বয়সটা হয়ে এসছে, আমার সত্যি টাকা পয়সা থাকলে এই দেশে পালিয়ে যেতাম, উপায় নেই, থাকতে হচ্ছে। ওই যখন আসবে নিজের মরার সময়, তখন ভাববে এমন হওয়ার ছিল, এই চিন্তা ভাবনা করে পশ্চিমবঙ্গটাকে কিন্তু দায়িত্ব নিয়ে
দুই শাসক মিলে বরবাদ করে দিয়েছে। আমরা তখন কত গল্প শুনেছিলাম, ট্রাম্প পেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরাকান আর্মি নাকি একদম নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে বাংলাদেশকে, আর ওরা সাইমালটেনিয়াসলি বাংলাদেশের সঙ্গেও লড়ছে, বাংলাদেশকেও টক্কর দিচ্ছে, আর ওদিকে কি বলবো মায়ানমারের মিলিটারি জুন্টা সরকারকেও করছে। তাই নিয়ে কত রকম তথ্য, মানে এত রকম জটিল সমস্ত উপপাদ্য প্রতিপাদ্য তৈরি হতে লাগলো যে জুন্টা সরকারকে কখনো বলা হচ্ছে চায়না ব্যাক করছে, কখনো বলা হচ্ছে চায়নাও আরাকান আর্মিকে সাহায্য করছে, আর ভারত যে আরাকান আর্মিকে কিছুটা মদত করছে সেটা কেউ কেউ একটু কায়দাকে বলে। আমি কিছু বলছি না, লোকে বলে, লোকে কি বলে জানি না। আরাকান আর্মি রসদ যখন অস্ত্র পেয়েছে নিশ্চয়ই কিছুটা সাহায্য গিয়েছিল, কিন্তু আরাকান আর্মিকে সাহায্য করতে পেরেছে। চট্টগ্রামে লড়াই করার যে হিন্দুরা ছিল, লড়াই করছিল চিন্ময় কৃষ্ণধরের বা চিন্ময় প্রভুর নেতৃত্বে, সেই হিন্দুদের কিন্তু দিতে পারেনি, সেখানে শেখাতে পারেনি। তাদের শুধু জয় শ্রীরামটাই শিখিয়েছে। রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, বাঙালিকে মৃত্যুর আগে রাম নাম সত্যটাই শিখিয়ে দিয়েছেন আমাদের সংঘ এবং সংঘ পরিচালিত ভারত সরকার, গুজরাট এবং মহারাষ্ট্র পরিচালিত বা গোবলায় পরিচালিত ভারত সরকার। তুমি কিসের হিন্দু হিতৈষী? আমি প্রশ্ন করতে চাইছি, তুমি কিসের হিন্দু হিতৈষী? আমাদের রাজ্যে যেটা হচ্ছে সেটা তো খোলাখুলি হচ্ছে, পরিষ্কার বলা হচ্ছে যে তুমি হিন্দু ধর্ম যদি ইসলামে জন্মগ্রহণ না করে থাকো তুমি দুর্ভাগ্যবান, তোমাকে আমরা দাওয়াতে ইসলাম দেব, আর তোমাদের কেটে ভাসিয়ে দেবো, তোমাদের পার্সেন্টেজ সংখ্যা কম, জ্যাম করে দেবো, কন্টিনিউয়াস, এটা একটা জঘন্য ধর্ম, একটা কি গন্দা ধর্ম, এই ধরনের কথা তারা আজ নয়, আজ বহুদিন ধরে বলে আসছে। যারা সে কথা বলে না, হিন্দুদের রক্ষা করার কথা বলে, তারা কি করেছেন? 2021 থেকেই তো দেখছি দলটাকে, খুব কাছ থেকে দেখেছি আমরা, কিন্তু ক্রমশ মানে মন প্রাণ দিয়ে যেখানকার মানুষ যারা বাঁচতে চেয়েছিল তারা কিন্তু তাকে বিশ্বাস করতে চেয়েছে, তার যাকে বিশ্বাসঘাতকতা ছাড়া কিন্তু কিছু পায়নি এই পশ্চিমবঙ্গের মানুষ। এবং আমি যখন বলতাম এই আরজিকর ঘটনার সঙ্গে বাংলাদেশের ঘটনার লিঙ্ক আছে, তখন কেউ বিশ্বাস করতো না, কিন্তু ভেবে দেখুন যখন বাংলাদেশে এই ধরনের অশান্তিটা হতে শুরু করলো, কোটা বিরোধী আন্দোলন, এবং আমাদের এখানকার মানে নিদ্রিত সব মিডিয়াগুলো সেই কথাগুলো নিয়ে বলতে শুরু করলো, কভার করতে শুরু করলো, ঠিক তখন আরজিকরের নৃশংসতম ঘটনা হলো এবং সমস্ত ফোকাস সেদিকে চলে গেল। তারপরে সেটাকে জানায় প্রহসন হলো, যে প্রহসনটি হলো তাতে দুই সরকার ইনভলভিং দ্য জুডিশিয়ারি কি ইন্টেনশন খুব পরিষ্কার হয়ে গেছে। সেটা যদি আমি নাও বলি সবাই বুঝতে পেরেছেন এবং সেটা আলোচনা হচ্ছেই। আমি বলছি বলে আমাকে জেলে ঢোকানো হবে এমন হওয়ার কথা নয়, আমি সবাই যেটা বলেছে সেটাকেই একটু ইঙ্গিতে বললাম আর কি। তো বাঙালিকে শেষ করে দিতে হবে, কারণ জানেন কি, বাঙালি হচ্ছে প্রগতিশীল হিন্দু, আমরাও হিন্দু, মায়ের পুজো করি, আমরাও পুজো আর্চা করি, ওই জীবনচারণটাই পালন করি, আমরাও প্রদীপ দেখি আরতি করি, আমরাও ধূপ ধুনো জ্বালাই, আমরাও সূর্য প্রণাম করি। আমাদের একটা কমন মাইথোলজিক্যাল বিলিফ আছে শক্তিপীঠের, যেটা পশ্চিমবঙ্গও আছে, বাংলাদেশেও আছে, আসামেও আছে, কি বলবো কাংড়া জ্বালামুখী হিমাচল প্রদেশ সেখানেও আছে, কাশ্মীরে যেটাকে আপনারা অমরনাথ বলেন সেখানেও তো মানে আদ্যাশক্তি মহামায়ার আদিশক্তিপীঠ একটা, বিহারে রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে, গোটা দক্ষিণ ভারতে রয়েছে যারা মহাশক্তিপীঠের ধারণা করেছে। এমনকি যে অংশটা হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশ বেশ কয়েকটা রয়েছে, রয়েছে বালুচিস্তানে, রয়েছে নেপালে, রয়েছে তিব্বতে, রয়েছে শ্রীলঙ্কায়, একটা দুটো আছে মায়ানমারেও। অর্থাৎ যে অংশটা একসময় হিন্দুরা বসবাস করত বা হিন্দু সংস্কৃতি বিরাজ করত, তার ভালো আছে মন্দ আছে, আমি সেই তর্কে যাচ্ছি না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি যে এই বাঙালি আমরা এই কমন বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু একজন মানে কি বলবো ওদিকে ঢোকলা খাওয়া হিন্দুর যেমন রয়েছে, এখানকার মাছের ঝোল খাওয়া হিন্দুরও রয়েছে। ওখানে যেমন
চিকেন তড়কা খাওয়ার মানুষের রয়েছে উত্তরে, তারাও কিন্তু মাতা দেবীর পুজো করে, শিখ হলো পরও করে। মোনা পাঞ্জাবি একই ফ্যামিলিতে পাঞ্জাবিও মানে হিন্দুও জন্মায়, আবার শিখও জন্মায়। শিখদের তো জন্ম হয়ে মানে ধর্মটা তৈরি হয়েছে, মিলিটারিটা এসেইছে হিন্দুদের রক্ষা করার জন্য, একটা আর্টিফিশিয়াল বিভাজন তাদের মধ্যে করা হচ্ছে। এই যে বিশাল একটা মানে ঐক্যসূত্র, এই যে বিশাল ঐক্যসূত্রের মতো রয়েছে, তার তো একটা পার্ট বাঙালি, এবং বাঙালি সেটার উপর বিশ্বাস করি। আজকে যদি ভারতের নবজাগরণ দেখা হয় বাঙালি, আমাদের রামমোহন রায়, না হলে আজকে আমি কথাগুলো বলতেই পারতাম না। বিদ্যাসাগর আমাদের পড়াশোনার অধিকার দিয়েছেন, সারা ভারতবর্ষে পড়াশোনাকে নানাভাবে রিফর্ম করেছেন। সেই পুরোনো দিনের কুসংস্কার ভিত্তিক এইসব মানে আমাদের তো ভালোটাও ছিল, মন্দটাও ছিল, মন্দটা চাপা পড়ে গেছিল নানারকম হিয়ালিতে। বিদ্যাসাগর সেই শিক্ষার ব্যবস্থা রিফর্ম করেছেন। হয়তো মেকলের শিক্ষানীতিকে ডেকে আনা হয়েছে, যেটা খুব নিন্দা করা এই সংঘ পরিবার থেকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনারা ছিলেন, ওরা না থাকলে পরে আজকে ভারতবর্ষে তারা হতো না। ওনারা কিন্তু ইংরেজের আগের যারা শাসক তাদের সম্পর্কে সে কথাগুলো বলেছিলেন, যে তাদের অত্যাচারের হাত থেকে ইংরেজরা এসে বাঁচিয়েছে। তারা বলতে কারা আপনারা চেনেন, যাদেরকে আজকে সারা বিশ্ব ভয় পায়। তাহলে আজকে যদি হিন্দুত্বের কথাই বলা হয়, হিন্দু মানে একটা তো হচ্ছে নবজাগরণ, একটা হচ্ছে পুনর্জাগরণ। পুনর্জাগরণ মানে পুরনো জিনিসকে ফিরিয়ে আনা। সেই পুনর্জাগরণের কথা যদি বলা হয়, তাহলেও আমাদের বিবেকানন্দ রয়েছেন, যে সারা বিশ্বের কাছে, যেখানে হিন্দুদেরকে শুধু ওই সতীদাহ, গঙ্গাসাগর মানে সন্তান বিসর্জন, পৃথিবী যত রাজ্যের মানে ইভিল ব্যাপারের জন্য ঘেন্না পাওয়া হতো, সেই সময় এই বীর সন্ন্যাসী সারা বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা উঁচু করেছিলেন, হিন্দুদের মাথা উঁচু করেছিলেন। হিন্দুরাও যার ধর্ম, এটা একটা বিশাল ফিলসফি রয়েছে, সেটা তিনি দেখিয়েছিলেন। সেই হিন্দুদেরকে কিন্তু ওই উত্তর পশ্চিম ভারতের হিন্দুরা মিলে একদম কোণঠাসা করার চেষ্টা করছে। আমাদের যতখানি ভয় রয়েছে এদিকে বাংলাদেশের নষ্ট হয়ে যাওয়া, ওরা তো হিন্দুই ছিল কোনো একটা সময়, নষ্ট হয়ে যাওয়া আমাদের বাঙালির মাছটা, পচে যাওয়া, ধসে যাওয়া হিংস্র মাছটা থেকে, যে ততটাই ভীতি রয়েছে এর আগে থেকে। ওরা জাস্ট আমাদেরকে দিয়ে মানে ওদেরকে দিয়ে আমাদের মারিয়ে নিচ্ছে, আর কিছু করছে না। তাহলে পশ্চিমবঙ্গে এতদিন হয়নি রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি? 2019 যখন ক্যা ছি নিয়ে মানে কাক পড়ছে, চি উঠছে চলছিল। খুব সিম্পল কথা, যারা প্রসিকিউশনের মানে তার ভয়ে এখানে এসে আশ্রয় নিতে চাইছে, 11 বছর অপেক্ষা না করে 5 না 6 বছরের মাথায় নাগরিকত্ব দেওয়া হবে। অমিত শাহজি কতক্ষণ 7 ঘন্টা সদনে দাঁড়িয়ে লড়াই করেছিলেন যথেষ্ট আন্তরিকভাবে। সেটা কেন সেটাকে বিরোধিতা করা হলো? আর যখন বিরোধিতা করার নামে সারা পশ্চিমবঙ্গ দাও 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 করে জ্বলছিল, গোটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল, ট্রেনের পর ট্রেন পুড়ছে, বেলডাঙ্গা ফেলডাঙ্গা অঞ্চল, আবার এদিকে একরা, এই সমস্ত জায়গাগুলো কি বীভৎস অবস্থা হলো। কেউ বুঝতে পারেনি কি সাংঘাতিক কাণ্ড চলছে। সেটা কি রাষ্ট্রপতি 7 দিন, প্রায় 5 দিন ধরে আগুন নেভানোই যাচ্ছিল না? কোটি 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 না, কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। মানুষ মারা গেছে কিনা, মানে পুড়ে মরেছে কিনা আমি খবরটা নিই, 2-1 এমনি মারা গেছে বলে শোনা গেছে। খবরটা হয়তো গোপন করাই হয়েছে। বেলডাঙ্গার মতো জায়গায় মানুষ মরবে না? হতে পারে। মুর্শিদাবাদে মানুষ মরেনি? হতে পারে ওই ভয়ঙ্কর আগুনে। অথচ তখন ওটা তো ন্যাশনাল ইমার্জেন্সি হয়ে যাওয়ার কথা, তখন যা পরিস্থিতি হয়েছিল। এখানে হচ্ছে আবার নর্থ ইস্টে হচ্ছে ঠিক উল্টো কারণে বিদ্রোহ হচ্ছে নর্থ ইস্টে। না, তারা কোনো বাঙালিকে থাকতে পারে, হিন্দু মুসলিম কোনো বাঙালিকে থাকতে পারে না। যারা মারছে, যারা ধর্ষণ করছে তাদেরকেও না, বরং তারা থাকতে পারে। কিন্তু যাদের যাত্রাভিমান রয়েছে, যারা বাঙালি হয়ে থাকতে চায়, সেই হিন্দু বাঙালিদের তারা মার খাওয়া বাঙালিদের থাকতে দেব না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারা নিজেদের জাতিগত চাহিদায়, জাতিগত ঐক্যে, জাতিগত বার্গেনিংয়ে একদম এক কাটটা। আসাম বিজেপি কেন্দ্রীয় বিজেপির সঙ্গে রীতিমতো লড়াই ফাইট করেছিল, করে নিয়ে আসাম অ্যাকর্ডের 6th শিডিউল। এটা কি সেটা কখনো ভবিষ্যতে বলবো। আমার বইটা আপনারা পড়েন না, পারলে আমাকে যদি জানতে চান আমি বুঝি ওখান থেকে অংশ বিশেষ করে পড়ে শোনাবো বা ব্যাখ্যা করে দেবো। আসাম অ্যাকর্ডের 6th শিডিউল মানলে পরে ওই আদিবাসীদের জন্য সংরক্ষিত জায়গাতে তো তাদেরকে অভিবাসন দেওয়া যাবেই না। উল্টে স্থানীয় সমস্ত সম্পদ, চাকরি বাকরি,
আরও যা যা কিছু সম্পদ রয়েছে প্রাকৃতিক বা মানে বাণিজ্যিক সমস্ত রিজার্ভ থাকে ফর লোকাল পিপল, যারা আসছে মার খেয়ে সব হারিয়ে আসছে, সে বাঙালিদের জন্য নয়। ঈর্ষা ঈর্ষা ঈর্ষা। একটা বুদ্ধিমান জাতি, সে অনেক কিছু করতে পারে, সে অনেক কিছু করেছে, এই গোটা দেশটাকে স্বাধীন করেছে এই ভারতবাসী, এই বাঙালি, আমি তাদের জন্য গর্ববোধ করি। কিন্তু আজ যারা করলো, মাস্টারদা সূর্য সেন কি নৃশংস অত্যাচার সহ্য করে মারা গেছে বলুন তো চট্টগ্রামের জেলে। দেহটাকে শেষ পর্যন্ত তার বাড়িতে না দিয়ে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হয়েছিল। তারই সুযোগ্য ছাত্রী প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করে আত্মহত্যা করলেন। এরকম তা কতগুলো, আমি মানে মাস্টারদের সূর্য সেনের অত্যাচার কথাটা জানি, কিন্তু তার সঙ্গে ধরা পড়া আরও সৎখানে ছদের যে ছেলেগুলো ধরা পড়েছিল, তাদের কি পুলিশ গিয়ে আদর করেছিল? করেনি। তাদের যে জীবন বলিদান, তাদের কি হলো? তাদের সেই দেশটা কি, তাদের সেই অঞ্চলটা কি? তারা তো ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। তারা ভারতবর্ষে থাকতে পারলো? পারেনি। সেই জায়গাটাই ভারতবর্ষে থাকলো না। এর চেয়ে লজ্জার কিছু আছে? তারপর যদিও বা মেনে নেওয়া হলো দেশভাগ, পূর্ব পাকিস্তান, সেখানে মুমদের ভালো জানে। গ্রেট ক্যালকাটা কিলিং এর অন্যতম মানে নায়ক বা নায়কের মানে যে নায়ক তো হচ্ছে সোহরাওয়ার্দী, তার কমান্ডার হচ্ছে কি শেখ মুজিবার। সেই মুজিবারের অধীনে সে শুরু করলো কি আওয়ামী মুসলিম লীগ থেকে অনেক শেষের দিকে মুসলিম নামটুকু শুরু করে দিয়েছে, কিন্তু ওদের উপায় নেই, সে আওয়ামী মুসলিম লীগকেই সমর্থন করতে হলো। কেন? আর মানে কি বলবো, লেসার ইভিল হিসেবে। আজ মুজিবকে সাহায্য করার জন্য, ভাষা আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধীরেন্দ্রনাথ দত্তকে তার এক পুত্র সহ ময়নামতি ক্যান্টনমেন্টে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল। কে করেছিল? বাংলা ভাষার জন্য প্রাণটা কে দিয়েছিল? ওই আব্দুল বরকত, যাদের নামগুলো দেখছেন ওখানে লেখা আছে, তারা তো একজনের গুলি চালানোর ফল। আর তিল 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 করে আন্দোলনটা গড়ে তোলা। তারপর দেখা গেছে কিন্তু পুরো ফোকাসটা মুসলিমরা নিয়ে নিয়েছে, বাঙালি হিন্দুদের নামটা পাওয়া যায় না। আমি তো ওখানে কোথাও নাম পাইনি। ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে একটি আমাকে চাওয়া হয়েছে ভাষা আন্দোলনের রচনা। আমি ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে একটি রচনা বা প্রবন্ধ পাঠিয়েছিলাম বলে আলটিমেটলি দেশ প্রসঙ্গ কিসাম সুফি উনি করতেন সম্পাদক, উনি আমার লেখাটা ছাপলেন না, উনি নাকি অনেক বড় হয়ে গেছে ইত্যাদি, উনি কিন্তু বড় লেখাই চেয়েছিলেন, নামটা পর্যন্ত করতে দেবে না। আমি একবার 2012 সালে ঢাকায় এবং কক্সবাজারে গিয়ে দেখেছি, সেই কক্সবাজার চট্টগ্রাম সেই মাস্টারদার জায়গা কাছাকাছি, সেখানে রামুতে সাহিত্য পড়ে রয়েছে বুদ্ধ মূর্তি, মেরে ভেঙে দিয়েছে, আবার নতুন করে রিকনস্ট্রাকশন চলছে। রাখায় নৃত্যবৃত্ত হলো, তখন একটুখানি ভঙ্গি ছিল সম্প্রীতির বার্তা দেওয়ার, সে 2012। আমরা তখনই যাবো যা বুঝে গেছি। 2015 পর থেকে বহুবার ডাকা হয়েছে, ইনভাইট করা হয়েছে, আমি যাইনি। কিন্তু শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় রিফিউজ করলে কি হবে? এখানে আরো অনেক বড় বড় বন্দ্যোপাধ্যায় আছেন, একাডেমি পুরস্কার পাওয়া বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সংঘতে নিয়মিত যাওয়া বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ঝাল লম্বা চড়া চেহারা, আনন্দবাজারে রেখে যুব সংঘের মাতব্বরেরা রয়েছেন। তারা তো কেউ প্রতিবাদ বলেনি যে আমরা বাংলাদেশকে বয়কট করলাম। তা না হলে ওদেরকে এখানে নিয়ে এসে রীতিমতো সে পাদ্দার্ঘ দিয়ে পুজো করা হচ্ছে। আমি বাঙালি হিসেবে গর্বিত, আমি ভারতীয় হিসেবে গর্বিত। আর এইটা খুব একটা ভুল ধারণা যারা করে, তারা পারপাসফুলি ডিভিশন করার জন্য করে। আমি তো মনে করি আমি বাঙালি বলেই আমি ভারতীয়। সুতরাং বাঙালিত্ব আর ভারতীয়তার মধ্যে কোনো বিরোধ নেই। আমি যদি ভালো বাঙালি না হতে পারি, আমি কি করে ভারতীয় হব? আমি যদি আমার সন্তানের মা হতে না পারি, তাহলে আমার একটা সন্তানকে অ্যাডপ্ট করে তার প্রতি কি যত্নশীল হতে পারবো? আমি আমার সন্তানকে যদি আমি ইগনোর করি, আমি আমার নিজের মাকে দেখছি না, তাকে যত্ন আত্মীয় করছি না, আর এদিকে বৃদ্ধাশ্রমে গিয়ে লোক দেখিয়ে সেলফি তুলে দিলাম, সেটা কিন্তু ভালোবাসাও নয়, দেশপ্রেমও নয়, জননী প্রেমও নয়, মানবতাও নয়। সুতরাং বাঙালিকে আগে বাঙালি হতে হবে, তারপর ভারতীয়। আর যদি মেয়েদের কথা বলা হয়, তাহলে বোধহয় সব শিবির আমার থেকে দূরে সরে যাবে। মেয়েদেরকে অত্যাচার করে, পায়ে পদদলিত করে, ছোট করে কোনো জাতি কিন্তু আজ পর্যন্ত উঠতে পারেনি। যতদিন করেছিল ততদিন তো উঠতে পারেনি, পরবর্তীকালে হয়েছে। তবে একটাই ইন্টারেস্টিং ব্যাপার যে পৃথিবীতে কোনো নারী কেন্দ্রিক সমাজকে কিন্তু আশপাশে পুরুষ কেন্দ্রিক সমাজগুলো টিকতে দেয় না।
আমাদের এখন এই পিতৃতন্ত্রের মধ্যেই চলতে হবে। আমি এটাকে চ্যালেঞ্জ করলে পরে আমি আইসোলেট হয়ে যাব, কিছু করতে পারবো না। তাই পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ না করে বাবা, ভাই, দাদা, কাকা, জ্যাঠা, বন্ধু, প্রেমিক, স্বামী সবারই সহযোগিতা নিয়ে আমাদের বেঁচে থাকার লড়াইটা করতে হবে। কিন্তু বেঁচে থাকার লড়াইটা করতে গিয়ে আমি এন্ড রেজাল্ট চাইছি ভালো, তার জন্য শুধু শত্রু বলে একটা জঘন্যতম পক্ষকে যদি অবলম্বন করি, কিছুদিন দেখাবে সেই জঘন্যতাই আমাকে ডিক্টেট করছে। আমি ভালোত্ব দিয়ে জঘন্যত্ব করতে পারছি না, জঘন্যতাকে কভার করতে পারছি না। মা দুর্গা, আমরা প্রতীকী কথাই বলছি, মা দুর্গা অসুর দলনী ছিলেন, তো অসুর দমন করেছেন, তিনি কিন্তু দেবী হয়েই করেছেন, নিজেকে অসুর হয়ে করেননি। আর যখন সেই রূপটা কালীর কাছাকাছি নিতে শুরু করেছিলেন, মাথা দিগ্বিদিক শূন্য হয়ে, তখন শিবকে পায়ের তলায় পড়ে শান্ত করতে হয়েছিল। সেই রূপটাতে যাওয়াটা কখন কাম্য নয়। আর আজকের মানুষের কোনো এথিক্সই নেই, কোনো এথিক্স নেই। আমার ভালো হলে পরে আমি চুপ করে থাকবো, কিন্তু চুপ করে থাকলে কি করে চুপ করে থাকবো? আজকে আমাকে কেউ একটা কোনো কাজের জন্য, প্রজেক্টের জন্য ডেকেছে, হ্যাঁ, তাদের আমার সেখানে কিছুটা ভাবনা চিন্তা মেলে বলে সেই কাজটা আমি করে দিতে পারছি, করে দিচ্ছি, কিন্তু তাদের আরো 100টা জিনিস অপছন্দ হচ্ছে। আমি যদি মনে করি না এটা বললে পরে আমি আইসোলেটেড হয়ে যাব, আমাকে ওরা বাদ দিয়ে দেবে, আমি কোনো সুবিধা পাবো না, সেটা আমি কম্প্রোমাইজ করি। ইফ আই স্টার্ট কম্প্রোমাইজিং, দেখা যাবে আমি নিজে কি, আমি সেটাই ভুলে গেছি, সেটাই ভুলে গেছি। আমাদের কিন্তু 1 বছর হয়ে গেছে, অভয়া এখনো বিচার পায়নি। অভয়া কি বিচার পাবে? অভয়ার পরে আরো তো একজনের কাছে শুনলাম তিনি পেপার কাটিং রাখছিলেন, খবর জমাচ্ছিলেন, আরো 260-70 জন মেয়েকে এরকম নৃশংস অত্যাচার করা হয়েছে। আমরা একজনের জন্য সুবিচার আনতে পারিনি, আর অ্যাটলিস্ট এক্সিকিউশনের সেরকম হয়নি। আর এক্সিকিউশন হলে পরে ওই নিষ্ঠুরতার সঙ্গে, ফাঁসির সঙ্গে ওই নিষ্ঠুরতা কোনো তুলনা হয় না। আমরা এখন কিছুই করে উঠতে পারিনি। তার কারণ একটা সময় লড়াই করতে করতে আমরা ততক্ষণ লড়াই করি যতক্ষণ আমরা লাইমলাইটে আছি। আমি খুব প্রতিবাদী, আমি যাবো, ওদের সামনে গিয়ে বসবো, চুপ করে দাঁড়াবো, ক্যামেরা আমাকে ফোকাস করবে, এসে সাংবাদিকরা আমাকে বুম ধরবে, আমি ততক্ষণ প্রতিবাদী। তারপর যখন দেখবো সত্যিকার বিপদ আছে, বা একটা সময় তো একটা বোর্ডামে চলে আসে, একটা ফ্যাটিক চলে আসে, আর প্রচুর ঘটনা পর ঘটনা হতে থাকে, কোনটা চেয়ে কোনটা নিয়ে ভাববো। আজকে আমি ইসরায়েল কেন আইসিসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে সেটা নিয়ে ভাববো, নাকি আজকে আমার দেশে 242 নাকি প্রায় 265 বোধহয় টাটা নিজের অফিসিয়ালি স্বীকার করেছে, মোট 265 জন যে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেল, তাদের কথা ভাববো, নাকি আমি মহেশতলায় যা ঘটল সে কথা ভাববো? ভাবতে সবকটাই হবে, এবং ভাবতে হবে। তার জন্যই ভাবনাটাকে ঘটনাগুলোকে দমনও করতে হবে। একটা সদিচ্ছা রাখলে হয় না, তা হয় না। আমাদের পলিটিক্যাল সদিচ্ছা নেই, আমরা প্রতিটা মানুষ ডিসঅনেস্ট, আমাদের সদিচ্ছা নেই। আমরা শুধু আমাদের বেনিফিটটা দেখি, কোথায় জলটা পাল্লা ভারী আমরা সেদিকে শুধু ঢলে যাব। এই করতে করতে আমাদেরটাই আমরা হারিয়ে যাব। তো আমাকে আমার অনেক শুভানুধ্যায়ী কিন্তু বলেছে যে তুমি বললে বা তুমি আইডেন্টিফাইড হয়ে, তুমি আইসোলেটেড হয়ে যাচ্ছে, তোমাকে কেউ ডাকবে না, তোমার তোমাকে দেখো কোনো কবি সম্মেলনে ডাকছে না, সাহিত্য পাঠে সবাই ডাকছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমাকে আইসোলেট করে দিয়েছে। কিন্তু এটাও ঠিক কথা যে আমাদের মতো কিছু আছে বলে এখনো হয়তো কিছু মানুষ ভাবনা খোরাক পাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে ক্ষতি হতে পারে, কিন্তু আমার এই কথাগুলোর দ্বারা যদি অন্তপক্ষে 5 জন মানুষও একটু সিরিয়াসলি ভাবেন, যেটা ঠিক কথা মনে করবো, আমরা সেটাই করব নিজেদের সুবিধা পাওয়ার জন্য, বা ও বলছে বলে ওর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে সেটাই মেনে করে নেবো না, বা ও বলছে বলে ওকে বিরোধিতা করবো না, তাহলে খুব মুশকিল। আর পরিশেষে বলি, বলা উচিত নয়, এই হৃদয়ে না অনেকটা সত্যতা আছে, আর খুব পিওরিটি আছে, আমি নিজেই বলছি, বাকিরা না বলুক। যখন এখান থেকে যখন হাই বেরিয়ে আসে, বরাবর বলতাম, মনে মনে একটা কথা না প্রায় বলতাম, যে বাংলায় আগুন লাগতে দেবেন না স্যার, মোদিজি, শাহজি, আপনারা বাঁচান বাংলাকে। বাংলা যে অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা আমাদের বাঁচাচ্ছে না, বাঁচাবে না।
আপনারা বাঁচান। ওনারা দূর থেকে হাতটা আমার সাথে দেখেছেন, মুখে বড় বড় কথা বলে। ওরা মায়ের সঙ্গে দেখা বলে করেননি। আজকে অ্যাক্সিডেন্টটা হলো, যেখানে হচ্ছে যে নাশকতার একটা কিছু পরিকল্পনা থাকতেও পারে। তুর্কি কোনো কোম্পানি যারা ছিল তাদের তরফ থেকে ব্ল্যাক বক্স পাওয়া যায়নি, সবটুকু উদ্ঘাটন হয়নি, এটা কিন্তু একটা অনুমান। কিন্তু ঘটনা মানে বিশুদ্ধ অ্যাক্সিডেন্ট হোক বা সাবোটাইজ হোক, আজকে বাংলাকে জ্বালাচ্ছেন, বাংলাকে জ্বলতে দিচ্ছেন, সেই আগুন কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়বে। তখন কিন্তু ওই মোদীজি মুখার্জির গুজরাট, নীতিন গডকরিজির উত্তরপ্রদেশ বা রাজনাথ সিংজির মহারাষ্ট্র, বা ভুল বললাম, নীতিন গডকরিজির মহারাষ্ট্র, এগুলোও কিন্তু এটা অভিশাপ দিচ্ছে না, এটা শুধু আমি ফোর্সিং করছি। এটাকে অবশ্যই রিভার্স করা যায়। আপনার বাংলার দিকে নজর দিন, বাংলার দিকে নজর দিন। বাঙালি হিন্দু যাদেরকে আপনারা সেকু মাকু বলে অনেকদিন ধরে গালমন্দ খেয়েছেন, তারা কিন্তু সত্যি আর ওই নেকার সেকু মাকু থাকতেও পারে, কিন্তু নেকু আর নেই। তারা সব দেখে, তারা জানে, তারা বোঝে, আর আলোচনা করে, সামনাসামনি বলতে ভয় পায় না। সবাই ওই যে আলাদা হয়ে যাবো সেই ভয়টা পায় প্রত্যেকে। আমি বাঁচতে চাই এটা বলার মতো কোনো হিংস্রতা নেই। আমাকে মারতে এলে আমি দুহাত দিয়ে আটকাতে চাই বা কিছু দিয়ে আটকাতে চাইবো, ঢাল দরকার হবে, এটার মধ্যে কোনো হিংস্রতা নেই, এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই, কিন্তু আপনারা আমাদের দিচ্ছেন না। শুধু ব্যক্তি মানে পলিটিক্যাল সুবিধার জন্য পোলারাইজেশন, তার কি রুথলেস ফলটা আজকে আমরা ভোগ করছি, কালকে এমন হতেই পারে আরেকজন কেউ কিছু একটা জয় বিজয় নাম হতে পারে তার, সেই সাহায্যেও তাকেও এই ফলটা ভোগ করতে হতে পারে। সেই প্লেনটাতে তিনিও থাকতে পারতেন। আমি এখানে কিছু মানুষ আছে না জমের অরুচি, তাদেরকে বলে কিছু লাভ নেই। তাদেরকে বোধ সম্পদ তাদের হজম হয়ে গেছে, সেটা তাদের কাছে জীবনটা আরো বাড়িয়ে দিচ্ছে। যাদের মনে করি এখনো সামান্য একটু মনুষ্যত্ব আছে বা মানুষের কথাটি বলেন, তাদের কিন্তু ধর্ম তাই হিন্দুত্বের নামে যখন যা করছেন সেখানে কোনো ইয়ে রাখবেন না। আপনি বললেন কি বলে না, এই এনআরসি, সিএ, নাগরিকত্ব সংশোধনী আইন, আমি যে মাথার চুল পায়ে ফেলে তাই নিয়ে বই লিখলাম, মানুষকে গিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা কি করলেন? বর্ডার সিল করে দিলেন যাতে হিন্দু বাঙালিরা না ঢুকতে পারে। আপনারা হিন্দু বাঙালিদের ভয় কেন? সত্যি যদি দুটো বাংলা এক হয়ে যায়, আপনাদের একমাত্র ভয় বাংলা ভাষী ভারতবর্ষে হয়তো প্রথম বৃহত্তম হয়ে যাবে। সেটাকে ভেঙে রাখার জন্য বাঙালিকে ডিভাইডেড রাখার দরকার। ইংরেজ সরকার বাঙালিকে ডিভাইড করেছিল, বাঙালিকে উঠতে দেবো না, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখো। আপনারা সেম কাজ করছেন। আরে যে জাতিটা আপনাদের স্বাধীন করলো তাকে আপনারা পরাধীন করে, তাকে আপনারা দাসত্বে বেঁধে, তাকে আপনারা জ্বলিয়ে পুড়িয়ে ভাগ করে আপনারা কোন মুখ্য লাভ করবেন? করবেন না। আপনি আর যদি করে থাকেন, কালকে আপনার সন্তান সেই আগুনে পুড়ে মরবে। যেভাবে এই বোয়িং এতগুলো প্রাণ চলে গেল, ভাববেন না আমি আনন্দ পেয়েছি, আমার ভেতরটা ফেটে যাচ্ছে। সে ফেটে যাওয়া থেকেই কথাগুলো বলছি। এখনো সাবধান হন। যেটা মুখে বলছেন সেটাই কাজে করান, যেটা মুখে বলছেন সেটাই কাজে করান। যে কথাগুলো বলে আপনারা ভোট নিচ্ছেন সেই কথাগুলো কাজে করান। আমি নিজে ব্যক্তিগতভাবে ঠাকুর দেবতার এই নিয়ে মাতামাতি করা, ধর্ম নিয়ে মাতামাতি করার পক্ষপাতই নই, কিন্তু একটা র্যাডিক্যালিজম যখন দাঁড়াচ্ছে তখন দেখে তাকে কাউন্টার করার জন্য পাশে একটা কাউন্টার র্যাডিক্যালিজম আছে না, কি বলবো তাদেরকে? এই হানাহানি মারামারির মধ্যে আপনারা ভাবছেন সারা জীবন এসি ঘরে পার করে দেবেন জীবনটা? আপনি করতে পারেন, আপনার ছেলে করতে পারবে না। কারুর ছেলে নেই, কিন্তু কারো তো আছে, একজনে না থাকতে পারে। আপনি ছেলেও হাতে পেরিয়ে গেল, নাতি থাকবে না। আপনার একটা উদাহরণ দেখলেন, একটা রাজ্য সরকার এখন কিছুটা লাভ হলো।
আর যদি সত্যি ভারতবর্ষকে ভালোবাসেন বা একটা মানুষের মধ্যে ভারতবর্ষ শুধু বলবো না, মানুষের বিভেদ যদি ঘোষাতে চান, তাহলে মাঝে মাঝে আমার কথা শুনতে পারেন। আমি ভালো কথাই বলবো, এবং সেটা মানুষের ভালো কথা বলবো না, আমি আপনার ভালো কথা বলবো। দেখুন, আমার চারপাশের রাস্তাঘাট যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আমি সেই রাস্তাঘাটে চলে সুরক্ষিত নই। আমার আশপাশে যদি গুন্ডা মস্তান দাপিয়ে বেড়ায়, তাদের উপর নির্ভরশীলতা যদি আমার এই বাস্তুতন্ত্রের বাধ্যবাধকতা হয়ে থাকে, আমি নিজে নিরাপদ নই। কিন্তু আমি যারা সুস্থ সমাজে বসবাস করি, আমি যারা স্মুথ রাস্তা দিয়ে চলি, আমি যারা নিরাপত্তা বলার মধ্যে থাকি, সবাই থাকে, তাহলে আমিও নিরাপদ। লেটস মেক দ্য ওয়ার্ল্ড symbiosis with the driving force. তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। এটা কি খুব খারাপ চাইলাম বলুন? নারী ভালো থাকলে পুরুষ ভালো থাকবে, নারী ভালো থাকলে সন্তান সুস্থভাবে জন্মাবে, পুরুষ ভালো থাকলে তাকে দেখে নারীর মন ভরে যাবে। এটাই তো সম্পর্ক হওয়া উচিত। আর কি বলবো? বন্দে মাতরম। ভালো থাকুন। যারা আমাকে এতক্ষণ ধরে শুনলেন, এই বোরিং কথাবার্তা আমি তো খুব ভালো গুছিয়ে বলতে পারি না, মনের অন্তরে আবেগে যা এসছে বলে গেছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছু না হোক, স্টার যদি না দিতে হয় পারেন, অন্তত একটু কমেন্ট করে, একটু ভালোবাসা জানিয়ে আমার একটু উৎসাহ বৃদ্ধি করবেন, বা আমাকে দিয়ে কিছু ভালো কথা বলিয়ে নেবেন। আমার একটা মুশকিল হচ্ছে, আমি এটা খারাপ প্রেরিত করি, সেটা কিন্তু মিলে যায়, ভালোটা মিলতে চায় না। কারণ আমাকে ভালো কথা কেউ বলতে দেয় না, ভালো কথা কেউ শুনতেই চায় না। সেটাতে আমাকে একটু ভালো কথা বলিনি, ভালো হবে, আপনার ভালো হবে, আপনার ভালো হবে। আপনার প্রতিবেশীর কথা ভুলে যান, আপনারই ভালো হবে। আপনার চারপাশে, আপনার বাড়ির পাশে যদি গাছ থাকে, ভাল লাগে না? তাহলে আপনার নিজের ভালো থাকার জন্য সেই গাছটাকে ভালো রাখতে হবে, সেই বাগানটা ভালো রাখতে হবে, বাগানের মাড়িটাকে রাখতে হবে ভালো। আমরা বাড়ির কাজে মেয়ে যারা আসছে তাদের ভালো রাখতে হবে, তারা ভালো থাকে। আমরা বউটাকে ভালো রাখতে হবে, কন্যাকে বা সন্তানকে ভালো রাখতে হবে, আপনার ড্রাইভারকে ভালো রাখতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। আপনি নিজের স্বার্থপর উদ্দেশ্যে বাকিদেরকে ভালো রাখুন। এরপর দিয়ে আসবো আমি লজ অফ অ্যাট্রাকশন নিয়ে। সেটা যে কি বস্তু, তার নামে আমেরিকা কি সমস্ত করে বেড়াচ্ছে, ছড়াচ্ছে ইডিওলজিক্যাল গার্বেজ, সেটা নিয়ে পরবর্তী আলোচনা হবে। আজকে অনেক রাত হয়েছে। নমস্কার, শুভরাত্রি।